দর্শক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে ৭৫টি হত্যাকাণ্ড, বেড়েছে সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য। বাহিনীর কার্যক্রম দেখে আমরা খুবই হতাশ। দিনের দুপুরে যদি ডাইরেক্ট গুলি করে মানুষ মারে, ঢাকায় মারতেছে, চিটাঙে মারতেছে, কেমনে নিরাপদ মনে করবো? প্রশাসনের এখানে অনেক গাফিলতি আছে, কিংবা প্রশাসনেরও কিছু আশকারা আছে, না হলে প্রকাশ্যে চলে কিভাবে? বন্দরনগরীর বীরজা খালের বড় একটি অংশ অবৈধ দখলে, পানি নিষ্কাশনের পথ হওয়ায় ভোগান্তি। দখল মুক্ত করতে অভিযান চালানোর আশ্বাস সিটি কর্পোরেশনের। সাগরে মাছ ধরতে গিয়ে ২ মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ১৮ জেলে, অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের। সন্ধানে তৎপরতা চলছে দাবি নৌ পুলিশের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছে আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন চট্টগ্রাম মহানগরীর সাধারণ মানুষ। চলতি বছরের ১০ মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৭৫ জন, বেড়েছে সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য। জনমনে আতঙ্ক ছড়ালেও অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টার ঘাটতি দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর চালিতাতলী খন্দকার পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন তালিকাভুক্ত সন্ত্রাসী সারওয়ার বাবলা। এ সময় গণসংযোগরত চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি বেশ আলোচিত হয়। পরদিন ৬ নভেম্বর একই এলাকায় আবারও দুর্বৃত্তের গুলিতে আহত হন এক অটোরিকশা চালক। গত ১৩ নভেম্বর রাতে এনায়েত বাজার কসাইপাড়ায় ছুরিকাঘাতে খুন হন মোবাইল মেকানিক আকাশ ঘোষ। হত্যাকাণ্ডের পাশাপাশি বিভিন্ন জনকে সন্ত্রাসীদের দেওয়া হুমকির একাধিক ফোন রেকর্ড ফাঁস হয়েছে। এসব ঘটনায় নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। বাবলা কিলিং মিশনে থাকা আলাউদ্দিন ও হেলাল নামে ২ জন এবং অটোরিকশা চালককে গুলিবর্ষণের ঘটনায় আরমান আলীর রাজ নামে একজনকে র্যাব গ্রেফতার করলেও পুলিশের ভূমিকা দেখা যায়নি তেমন। অ্যারেস্ট করেই যে আমরা বসে আছি সেটা নয়, যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে। সিএমপির পরিসংখ্যান মতে গত ১০ মাসে শুধু বন্দরনগরীতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৭৫টি, এর মধ্যে 10টি উত্তর জোনে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়ায় আতঙ্কে মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দেখে আমরা খুবই হতাশ। এটা আপনাদের সহযোগিতা কামনা করি। কোনো একটা ঘটনায় পরিপ্রেক্ষিতে ওরা দাবাই পড়তো, এখন ওই ধরনের দাবাই পড়ে না। আইনের ব্যবস্থা খুব লুজ আর বুঝছেন, আইনের ব্যবস্থা সুবিধা ভালো না। দিনের দুপুরে যদি ডাইরেক্ট গুলি করে মানুষ মারে, ঢাকায় মারতেছে, চিটাঙে মারতেছে, কেমনে নিরাপদ মনে করবো? বিশ্লেষকদের মতে বেশিরভাগ হত্যাকাণ্ড পরিকল্পিত, বাকিগুলো আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে কিংবা এলাকার আধিপত্য বা ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে। র্যাব ধরলো, পুলিশ ধরতে পারলো না কেন? পুলিশ তো র্যাবের চাইতে বেশি সোর্স তাদের আছে, তাদের তো এটা আগেই করা উচিত ছিল। আমি মনে করি পুলিশ বাহিনী তাদের যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ। প্রশাসনের এখানে অনেক গাফিলতি আছে, কিংবা প্রশাসনেরও কিছু আশকারা আছে, না হলে প্রকাশ্যে চলে কিভাবে? আমরা তো ২-১টা দেখতেছি, ঘটছে হাজার হাজার ঘটনা। বিদেশে পলাতক সাজ্জাদ আলী খান এবং চট্টগ্রামে তার সক্রিয় সহযোগী সহ সশস্ত্র অনেক সন্ত্রাসী গত কিছুদিন ধরে বেপরোয়া। প্রায় প্রতিটি ঘটনায় নাম আসছে তাদের। আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে, এটা নিশ্চিত করে কোনো সময়ে কথাটা বলা যাবে না। পুলিশ কখনো চূড়ান্তভাবে সফল বা ব্যর্থ হয় না। পুলিশের সফলতা ব্যর্থতা দুইটাই ক্ষণস্থায়ী। এই আসামিগুলো যদি ধরা পড়বে তখনই আমরা বলবো যে সিএমপি খুব ভালো কাজ করতেছে। শুধু মহানগরী নয়, চট্টগ্রামের ১৫ উপজেলায় বেড়েছে অপরাধ কর্মকাণ্ড। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে রাউজানে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, বন্দরনগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, কাল শেখ হাসিনার রায় ঘিরে নগরীতে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে চট্টগ্রাম শহরের ১৬টি থানায় অন্তত
চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাশাপাশি যে র্যাব রয়েছে, সেনাবাহিনী তাদের টহল জোরদার করেছে, একই সাথে বিজিবি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম শহরের প্রতিটি মূল পয়েন্টগুলোতে তল্লাশি চৌকি বসিয়ে সেখানে সন্দেহজনকভাবে যে সকল যানবাহন তাদের নজরে আসছে সেগুলো তল্লাশি করছে। এবং আমরা জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, কোথাও জ্বালাও পোড়াও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি, যার কারণে চট্টগ্রাম শহরে আজ সারাদিন বলা যেতে পারে যে স্বাভাবিক রয়েছে। এবং এই স্বাভাবিকতা রাখার জন্যই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কয়েকটি স্তরে তাদের নিরাপত্তা বৃদ্ধি করেছে। আমরা এই কিছুদিন আগেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে বক্তব্য, অস্ত্রধারী কাউকে দেখতে পেলে তাকে সরাসরি গুলি করার যে নির্দেশ, সেই নির্দেশে তিনি একটি স্পষ্ট কথা বলেছেন যাতে যে চেকপোস্টে এবং টহল গাড়িতে যারা দায়িত্বরত থাকবে তাদের হাতে যেন SMG থাকে। আমরাও কিন্তু সেটা দেখতে পাচ্ছি, কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে পুলিশের হাতে অত্যাধুনিক মরণাস্ত্রটি, অর্থাৎ যে অস্ত্রটি, সেই অস্ত্রটি আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা দেখি চেকপোস্টে তারা সেই অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্রে তাদের সাথে থাকা যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোতে সজ্জিত হয়ে তাদের যে চেকপোস্ট কার্যক্রম সেগুলো চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি তাদের যে গোয়েন্দা তথ্যের যে ভিত্তি করে তাদের যে গোয়েন্দা বিভাগ রয়েছে, সেই গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মকর্তারাও সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছে শহর জুড়ে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তবে চট্টগ্রাম শহরে সবথেকে ভয় এবং আতঙ্কের জায়গাটা হচ্ছে প্রতি মুহূর্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কিন্তু সাধারণ মানুষ বেশ আতঙ্কিত এবং শঙ্কা প্রকাশ করেছে পুলিশের ভূমিকা নিয়ে, যে এখন পর্যন্ত এই যে ভাড়াটে খুনের প্রবণতা বেড়েছে, শহরে খুনের ঘটনা বাড়ছে, এই বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে, পাশাপাশি কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছে যারা অপরাধ বিশ্লেষক রয়েছেন তারা। লোপা। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম খাল, নদী, নালা দখল কিছুতেই ঠেকানো যাচ্ছে না। মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও তদারকির অভাবে আবারও অবৈধ স্থাপনা নির্মাণ করছে দখলদাররা। বীরজাখালের বড় একটা অংশ দখল হওয়ায় বন্ধ পানি নিষ্কাশন পথ। দখলমুক্ত করতে শিগগিরই অভিযান চালানোর কথা বলছে সিটি কর্পোরেশন। প্রথম দেখায় স্বাভাবিক মনে হলেও চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এই অ্যাগ্রো ফার্মটি নির্মিত হয়েছে বীরজাখাল দখল করে। খালের পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় বর্ষা এমনকি শুষ্ক মৌসুমেও বৃষ্টি হলে হাঁটু পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। নালা ছিল, বড় ঘর ছিল, এখানে নালা শুরু হয়ে গেছে, তো এখন বন্ধ হয়ে গেছে। এটার জন্য পুরা খালটাই ভরে গেছে। পানিটা দেখছেন, পানিটা যাইতো যে এদিকে, পানি যাওয়ার কথা ছিল এদিকে, কিন্তু পানি এদিকে যাচ্ছে না। কষ্টে আছে এটাতে, পানি কি পরিমাণ পানি উঠতেছে এটা বলা যাবে না। আগে ছিল 6 ইঞ্চি স্ল্যাব, এখন 10 ইঞ্চি স্ল্যাব করে ডালা দিছে। এটা কি হয়েছে আমরা বুঝতেছি না আসলে। জিনিসটা এলাকাবাসীর পক্ষে আমরা খুবই হতাশ। একে অবৈধ দখল, তার উপর ফার্মের বর্জ্য ও আবর্জনা ফেলায় ভরাট হয়ে খালটির অস্তিত্বই হুমকির মুখে। তবে দখলদার প্রভাবশালী হওয়ায় সীমাহীন দুর্ভোগের পরও ভয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। ভরাট করে ফেলেছে, এর পরে কি শক্তি এই কাজ করতেছে আমরা জানি না, প্রশাসন মানতেছে না। এই পর্যন্ত আরো কাজ চলতেছে, কারণটা কি জানি না, কি প্রভাব ফেলে কি প্রভাব করতেছে আমরা বুঝতেছি না। মানে কাউকে কিন্তু কিছু বলতেও পারে না, করতেও পারে না। বড় করে বলতে গেলে তো গায়ের উপর ছাপ আসে। সরজমিন ঘটনাস্থলে গেলে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ফার্ম সংশ্লিষ্টরা। একাধিকবার চেষ্টার পরও যোগাযোগ করা যায়নি কারো সাথে। ভুক্তভোগী স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের লিখিত অভিযোগ দিয়েও ফল মেলেনি। তবে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানান এই কর্মকর্তা। উচ্ছেদ করে আসার পর দেখা যায় যে আবার পুনরায় বসে যায়, এটা একটা কমন প্র্যাকটিস। এটার জন্য আমরা যেটা করি, আমরা রিপিটেড অভিযান করি এবং তাদেরকে জরিমানার আওতায় আনা হয়। আবার সেকেন্ড টাইম থার্ড টাইম জরিমানার পরিমাণগুলো বাড়ে। সরকারি জায়গা অবৈধভাবে দখলের জন্য জেলও প্রদান করা হবে। এর আগে 2022 সালের 6 মার্চ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও তদারকির অভাবে আবার দখল হয়ে যায়। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাকর্মী সমর্থকরা। উপজেলার সমিতির হাট বাজারে এই কর্মসূচি থেকে তারা দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী কাউকে প্রার্থী করার দাবি জানান কেন্দ্রের প্রতি।
চট্টগ্রাম 2 আসনে জয় নিশ্চিত করতে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান কর্মী সমর্থকরা। এ সময় ফটিকছড়ি ও সমিতিরহাট বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে 2 মাসের বেশি সময় ধরে নিখোঁজ 18 জেলে। কি ঘটেছে তাদের ভাগ্যে জানেন না পরিবারের সদস্যরা। দিন কাটছে অজানা শঙ্কায়। সন্ধান পেতে ধর্ণা দিচ্ছেন নৌ পুলিশের কাছে, তবে এখন পর্যন্ত মেলেনি কোনো রকম হদিস। 2 মাস ধরে লাপাত্তা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। সন্ধান পেতে প্রতিদিন প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন স্বজনরা। নিখোঁজ 18 জনের সবাই এফবি খাজা আজমির নামে মাছ ধরা ট্রলারের মাঝি মাল্লা। গত 13 সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট থেকে বঙ্গোপসাগরে যান তারা। সেদিনই পরিবারের সাথে শেষ যোগাযোগ। এরপর 2 মাস ধরে সন্ধান নেই কারো। প্রথমে ফোনের নেটওয়ার্ক জটিলতা মনে হলেও এখন অজানা শঙ্কায় পরিবারের সদস্যরা। আমার স্বামী ছিল ইনকাম করেন না, আর কেউ ইনকাম করেন না, ছিল না। দুটো বাচ্চা লেখাপড়া করে, মেয়েরা কি করবে, আমরা কি করব? আমাদের বাসা ভাড়া দিতে খাওয়া খাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যত টাকা পাঠাইছে শত টাকা নাকি সরছি। আমাদের মানে কৃষি ব্যাংকের থেকে টাকা আছে, অনেক ব্যাংকের থেকে টাকা আছে, টাকার জন্য অনেক কষ্ট। নাতিপুতিরা কান্না করলে আমাদের কান্না আসে। আমরা স্বামী স্ত্রী দুজন কান্না করি, শুধু আর কোনো কাজ নেই। তাদের ফিরে পেতে সদরঘাট নৌ পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন পরিবারের সদস্যরা। 18 জনের ভাগ্যে কি ঘটেছে, আদৌ বেঁচে আছেন নাকি দুর্ঘটনার শিকার, নাকি পাশের কোনো দেশে আটক, জানেন না কেউ। আমি কথা বলছি, তোমার আম্মা নামাজ পড়তেছে, নামাজ পড়ে উঠলে কথা বলবে রাতের 12টায়। তো হয়তো আপনার নেটওয়ার্কের বাইরে গেলে আর কথা বলতে পারবো না। আল্লাহ রহমত করলে আমার ফুলবা আমি চাই নাতিও লইয়ে রে বাপ খারাপ আইব নাতিয়ে এই চিনতে শুধু মশলা বইবে হাঁদি, মসজিদ বইবে হাঁদি। নৌ পুলিশের দাবি, নিখোঁজ জেলেদের বিষয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়েছে। সন্ধানে তৎপরতা চলছে। বিডিআর বিজেপির সাথে কথা বলছি, বিভিন্ন লোকের লোকে কথা বলছি, আবার তাদের নেতা যারা আছে সংগঠনের তাদের সাথে কথা বলছি। খোঁজার জন্য যতটুকু চেষ্টা করার তথ্য সবগুলি নিচ্ছে আর কি। না এখনো পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জেলেদের মধ্যে কক্সবাজারের নুনিয়াছড়ার 6 জন, মহেশখালীর 10 জন এবং বাকি 2 জনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে নেমেছে শীত, ফলে বাড়ছে গরম কাপড় কেনাবেচা। শীতবস্ত্র বিক্রির খবর জানবো বন্দনগরের খাতুনগঞ্জ থেকে। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। শীতের বাজারে বিক্রি কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লোপা, মাত্র শীতের মৌসুম শুরু হয়েছে এবং এই কারণেই আমরা দেখেছি খাতুনগঞ্জে এই মুহূর্তে রয়েছে। এখান থেকেই মূলত বিভিন্ন ধরনের যে শীতের গরম কাপড়গুলো, এগুলো দেশের বিভিন্ন স্থানে যায়, বিশেষ করে উত্তরাঞ্চল, রাজশাহী, কিশোরগঞ্জ, সিলেট সব বিভিন্ন জায়গায় এই সমস্ত কাপড়গুলো যায়। অর্থাৎ যেই বস্তাবন্দি যেগুলো দেখছেন, এগুলো স্থানীয় ভাষায় গাইড বলা হয় বা বেলও বলে অনেকেই। এগুলো আসলে বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে, বিশেষ করে চীন, তাইওয়ান, কোরিয়া থেকে, জাপান, এই সমস্ত দেশ থেকে প্রতি বছর শীতের এই মৌসুমটাতে আমদানিকারকরা ওই দেশগুলো থেকে আমদানি করে থাকেন। এবং এই গরম কাপড়গুলো, এখানে বিভিন্ন ধরনের জ্যাকেট রয়েছে, সোয়েটার, বিভিন্ন কম্বল, এগুলো কিন্তু পুরাতন। এই জিনিসগুলো দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নিম্ন ও মধ্য আয়ের মানুষরা অল্প মূল্যে এই জিনিসগুলো তারা কিনতে পারেন। যেহেতু গরম কাপড়ের শীতের সময় দাম অনেকটা বেশি থাকে, সে কারণে কিন্তু বিভিন্ন রাস্তার ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন দোকানপাটে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। ফলে সহজেই নিম্ন মধ্য আয়ের মানুষরা কিন্তু তাদের যে অল্প টাকা রয়েছে সেই টাকার মধ্যে তারা শীত নিবারণ করার জন্য এই জিনিসপত্রগুলো কিনতে পারেন। এবং যেহেতু শীতের মৌসুমটা মাত্র শুরু হয়েছে, এখানকার যারা আমদানিকারক বা যারা আড়তদাররা রয়েছেন তারা বলছেন এবছর প্রায় 700 কন্টেইনার কিন্তু বাহির থেকে আমদানি করা হয়েছে। ফলে আরও এবছর কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে শীতের এই গরম কাপড়গুলোর। ফলে এলসি জটিলতা সহ বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তারা আরও বেশি কন্টেইনার আনার কথা এবং এই জটিলতার কারণে কিন্তু তারা এই কন্টেইনার বা কাপড়গুলো তারা আনতে পারছে না। তবে এই মুহূর্তে বেচাকেনা কিছুটা কম, তবে সময়ের সাথে এই বেচাকেনা আরও অনেক বেশি বাড়বে, এমনটা কিন্তু আমদানিকারকরা বলছেন। লোপা, অভি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
চট্টগ্রামে বিভিন্ন আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা গণসংযোগ, পথসভা সহ নানা কর্মসূচি চালাচ্ছেন নিজ নিজ এলাকায়। পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা বাজারে গণসংযোগের পাশাপাশি ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম ১২ আসনের বিএনপির প্রার্থী এনামুল হক। পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এলাকার উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি দমন সহ বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৮ দফা দাবি আদায়ে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে সিএনজি পরিবহন চালক শ্রমিকরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সিএনজি, অটোরিকশা, হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় তারা সড়কে চাঁদাবাজি বন্ধ এবং শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান। পাশাপাশি গণহারে মামলা দেয়া এবং জরিমানা আরোপ বন্ধ করা সহ ৮ দফা দাবি তুলে ধরেন। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ফেডারেশনের নেতারা। চট্টগ্রামে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত যুব সমাজ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোর দিশা ফাউন্ডেশন আয়োজিত এই কর্মশালায় অংশ নেন ৫০ জন প্রশিক্ষণার্থী। তাদেরকে প্রাথমিক চিকিৎসা, দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের প্রাথমিক করণীয়, রক্তের গ্রুপ, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার নির্ণয়, দাফন কাফন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এই সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, ফাউন্ডেশনের চেয়ারম্যান, চিকিৎসক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।